রেকর্ডিং শুরু হয়ে গেছে। আচ্ছা, আজকে থেকে আমরা ক্লাস 12 এর জিনিসপত্র শুরু করছি। ফার্স্ট অফ অল, যা দাও, এটাই ডাস্টার নিতেই ভুলে গেলাম। আচ্ছা, আমাদের ফার্স্ট পার্টে আসছে হচ্ছে ইউনিট ওয়ানে যেটা থাকছে, আমরা আজকে ওটা শুরু করছি। সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটস বা ইলেকট্রোস্ট্যাটিক্স। ঠিক আছে, এটাকে আমরা এরকম ভাবে বলবো। ইলেকট্রোস্ট্যাটিক্স আন্ডারে দুটো চ্যাপ্টার পড়ে। একটা হচ্ছে ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ডস, এটা ফার্স্ট চ্যাপ্টার। সেকেন্ড চ্যাপ্টারটা হচ্ছে তোমার আহ ওই পোটেনশিয়াল সব নিয়ে। ঠিক আছে, আর আজকে যেটা আমরা শুরু করব সেটা ইলেকট্রিক চার্জ আর ফিল্ডেরই বেসিক কনসেপ্ট দিয়ে একদম শুরু করব। কি আমাদের ইউনিট 1টা হচ্ছে এটাই। হ্যাঁ, ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড। হ্যাঁ, এর পরের পার্টটা যেটা সেটা হচ্ছে মানে ইউনিট 1এরই চ্যাপ্টার 1, এটা যেটা আমরা করবো চ্যাপ্টার 1, ইলেকট্রিক চার্জেস অ্যান্ড ফিল্ড। বোর্ড দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে, রেকর্ডিংও হচ্ছে। হুম, হুম, ঠিক আছে। হ্যাঁ, ইলেকট্রিক চার্জ অ্যান্ড ফিল্ড এর পরের চ্যাপ্টারটা হচ্ছে ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড ক্যাপাসিট্যান্স। ওর মধ্যে ডাইইলেকট্রিকের অনেক পার্ট রয়েছে, গসেস থিওরেম, ওইগুলো আমরা পড়বো, বাট আজকে আমরা চার্জেস দিয়ে যাবো। আচ্ছা, ফার্স্ট অফ অল যখন একদম 1800s চলে যাই, যদি আমরা ফার্স্টে চার্জ জিনিসটা ওরকম ভাবে তৈরি হয়নি, বা চার্জের কনসেপ্টটা ওরকম ভাবে আসেনি। মনে করে দেখো, আমরা ছোটবেলায় যখন পড়েছিলাম, ওই একটা শেপার্ড একটা পাথরের কাছে গেছিল, তারপরে দেখলো তার মধ্যে কিছু অ্যাট্রাকটিভ প্রপার্টিজ রয়েছে, এই নিয়ে ম্যাগনেটের একটা ছোটবেলায় স্টোরি পড়েছিল, গল্প। তো এরকম একটা ম্যাগনেটের স্টোরি ছিল। চার্জ আসছে এরকমই অনেক পুরনো পুরনো স্টোরিজ থেকে, যে একটা গ্লাস রড যদি আমরা নিই, গ্লাস রডকে যদি আমরা একটা সিল্ক ক্লথের উপর যদি রাব করি, তাহলে একটা অ্যাট্রাকটিভ প্রপার্টি তৈরি হবে, যে চুলের কাছে আনলে চুলটা খাড়া খাড়া হয়ে যাবে। এবার গ্লাস রডের কথা বলছি, যদি আমি একটা উল নিই, উলেন ক্লথের উপরেও আবার যদি প্লাস্টিকের স্কেল বা প্লাস্টিকের কোনো একটা রড নিয়ে রাব করি, তাহলেও একটা অ্যাট্রাকটিভ প্রপার্টি আসবে। বাট চার্জেস জিনিসটা কি বলবো, চার্জেসটা তো মডার্নে মানে আজকে গত 100 ইয়ার্স এর মধ্যে চার্জটা মানে ভালোভাবে ডিফাইন করা যেতে পারে। বাট আগেকার দিনে চার্জটা কি বলতো, চার্জ জিনিসটা হতো একটা অ্যাট্রাকটিভ বা রিপালসিভ প্রপার্টিকে আমরা চার্জ বলতাম। ঠিক আছে, তো সেই অ্যাট্রাকটিভ আর রিপালসিভ এর ক্ষেত্রেই আমরা বলেছি পজিটিভ আর নেগেটিভ চার্জেস। এটার একটা হিস্ট্রি রয়েছে বইয়ের মধ্যে, হিস্ট্রিটা তুমি চাইলে পড়তে পারো, না চাইলে না পড়তে পারো। আমরা ফান্ডামেন্টাল কনসেপ্টের উপর যাও। চার্জটা আসছে হচ্ছে জেনারেলি কিছু কিছু পার্টিকেলস আছে, সেগুলোকে আমরা বলছি চার্জ পার্টিকেলস। কিছু কিছু পার্টিকেলস আছে সেগুলোকে আমরা নেগেটিভ চার্জ পার্টিকেলস বলছি। ঠিক আছে, মেন জিনিসটাই হচ্ছে আমাদের একটা কোনো যে কোনো অ্যাটম যদি নিই, তার বাইরে আমরা দেখি কি ইলেকট্রনিক কনফিগারেশনে ইলেকট্রনস রয়েছে, ইলেকট্রনস ঘুরছে। তো আমরা ক্লাস 10-এ যখন ইলেকট্রিসিটি চ্যাপ্টারটা পড়েছিলাম, বলেছিলাম চার্জ মানে হচ্ছে অ্যাবসেন্স অর প্রেজেন্স অফ ইলেকট্রনস। তো আমরা এই জিনিসটাকে নিয়ে এখন কাজ বাজ করবো। বাট যে বেসিক কনসেপ্ট অফ চার্জ, সেটাকে নিয়ে আমরা এই চ্যাপ্টারে বা এই ক্লাস 12-এর শুরুতে একটু বেশি আলোচনা করব। যেরকম আমরা এরপরে পড়বো হচ্ছে কোয়ান্টাইজেশন অফ চার্জেস, বাট তার আগে এই বেসিক জিনিসগুলো একটু ঘাটাঘাটি করবো আমরা আজ। এই পার্টটা অতটাও ইম্পর্টেন্ট নয় যতটা এর পরের পার্টটা। ঠিক আছে, যেরকম আমরা জানি, এই যে বললাম আমি এক্সাম্পলটা, যে একটা সিল্ক ক্লথের ওপর যদি আমরা গ্লাস রডকে রাব করি, যদি একটা সিল্ক ক্লথ নিয়ে আমরা ক্লথের সাথে রাব ডেকেন গ্লাস রড, তো তখন কি হবে দেখবে, তখন একটা পজিটিভ চার্জ বিল্ড হবে। পজিটিভ চার্জটা কে বলেছে, আমি বলিনি, কুইন এলিজাবেথ ছিল, তার যে পার্সোনাল ডক্টর। এটা তুমি হিস্ট্রি পড়লে বুঝতে পারবে। ও একটা বই বার করেছিল,
তো ওখানে বলেছিল যদি আমরা একটা গ্লাস রডকে সিল্কের উপর রাব করি ওই চার্জটাকে পজিটিভ বলবো, যদি আমরা একটা প্লাস্টিক রডকে নিয়ে যদি আমরা প্লাস্টিক বা ওই ভুলেন ক্লথের উপর যদি রাব করি তাহলে ওটাকে আমরা নেগেটিভলি চার্জ বলবো। আর মানে মানে ওই আর কি নানান জেনারেশনে নানান ভাবে চার্জটাকে ডিফাইন করা হয়েছে। তো এটাকে বলছে কি পজিটিভ চার্জ বলে দিয়ে লিখে দিলাম পজিটিভ, আরে ধরে নাও একটা চার্জ বলছে কিছু। এবার এইগুলো এক্সিস্টেন্সটা কি করে প্রমাণ করা গেছে? প্রমাণ করেছে এইভাবে যে একটা সেট আপ নেওয়া হয়েছে, সেট আপের মধ্যে একটা ধরে নাও রেজিন, মানে রেজিনকে মানে ওই রেজিন নয়, কিশমিশি রেজিন নয়, মানে গাছের আঠা যেটা, এই চার্জগুলোকে আরো অনেক সময় বলা হতো ভিট্রাস চার্জেস অ্যান্ড রেজিনিয়াস চার্জেস। রেজিনিয়াস চার্জেস মানে হচ্ছে কি এই যে বললাম ভুলকে যদি আমরা রেজিনের উপর ঘষি, প্লাস্টিক বলছিলাম যেটা, ভুলকে যদি আমরা রেজিনের উপর ঘষি তাহলে যে চার্জটা তৈরি হবে সেটাকে রেজিনিয়াস চার্জেস বলা হবে, কারণ ওটা রেজিনের জন্য তৈরি হচ্ছে। আর আমরা যদি সিল্ককে গ্লাসের উপর ঘষি তাহলে যে গ্লাসের মধ্যে চার্জেস গুলো ক্রিয়েট হবে সেটাকে বলবো আমরা ভিট্রাস, মানে অন গ্লাস, ফ্রেঞ্চ ওয়ার্ড ওটা, ওখান থেকে আসছে। মানে কি এক্সপেরিমেন্টস করে করে নামগুলো দেওয়া হয়েছে হিস্ট্রি থেকে। তোমার বইতে যদি তুমি যে এস এল আওরা ফলো করো, এস এল আওরার মধ্যে এগুলো একটু ডিটেলসে দেওয়া রয়েছে। তো কি করা হতো, ধরুন একটা রেজিন বলকে আমি ঝুলিয়ে দিলাম দেয়ালের সাথে, মানে একটা রেজিন বল নিলাম, আঠার বল দিয়ে ঝুলছে, ঠিক আছে। এবার আমি একটা রড নিয়ে, গ্লাস রড হোক কি এ রড, ওটাকে নিয়ে ভালো করে আমি ওটাকে রাব করছি। রাব করার ফলে কি হচ্ছে, ফ্রিকশন ক্রিয়েট হচ্ছে। ফ্রিকশনে আমরা এখন জানতে পারি যে ফ্রিকশনে অনেক সময় এনার্জিতে ইলেকট্রন চার্জ, মানে চার্জ আদান প্রদান হয়, মানে এক্সচেঞ্জ হয়, ওই জন্য একটা চার্জ তৈরি হয়। তখনকার দিনে মানুষরা জানতো না, তো ওরা জাস্ট রাব করতো, করে দেখতো যে এই যখনই বলটার কাছে আনছে এরকম ভাবে, তখন এই বলটা টুয়ার্ডস দ্য গ্লাস রড খালি অ্যাট্রাক্ট হচ্ছে, তার মানে কি একটা অ্যাট্রাকটিভ প্রপার্টি তৈরি হচ্ছে। তার জন্য ওরা বললো কি যে এটা একটা চার্জ ক্রিয়েট হচ্ছে। তো এই প্রপার্টিটাকে ওরা বললো এই অ্যাট্রাকটিভ প্রপার্টি, রিপালসিভ প্রপার্টি, ঠিক আছে। তো এই চার্জটা তৈরি হচ্ছে। এবার এই যে চার্জটা তৈরি হচ্ছে, চার্জ তৈরি হচ্ছে মানে কি আমি নিয়ে যাচ্ছি গিয়ে এটা অ্যাট্রাক্ট করছে। তার ক জেনারেশন পরে সায়েন্টিস্টরা বললো এই যে আমি একটা চার্জ রডকে নিয়ে যাচ্ছি তবে কি বলটা অ্যাট্রাক্ট হচ্ছে, এটাকে ওরা বললো ইনডিউসড ইলেকট্রিসিটি। ঠিক আছে, যে একটা টেম্পোরারি ফোর্সড ইন্ডাকশন হচ্ছে, মানে কি আমি একটা মানে চার্জ রডকে নিয়ে যাচ্ছি, তো এই চার্জ রডের জন্য এই বলটার ওপর বা এই রেজিনের বলটার ওপর একটা ইন্ডাকশন হচ্ছে, মানে একটা ইনডিউস, মানে একটা ফোর্সফুলি চার্জ তৈরি হচ্ছে। তার জন্যই এই অ্যাট্রাকটিভ বা রিপালসিভ প্রপার্টি আসছে। আর বলছি, গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট পড়েছো ছোটবেলায় স্ট্যাটিক ইলেকট্রিসিটি চ্যাপ্টারে, যে একটা চার্জ রডকে একটা গ্লাসের এরকম এর মধ্যে নিয়ে যাওয়া হলো, একটা এখানে একটা কর্ক দিয়ে আটকানো থাকে, দিয়ে একটা সরু এর ওপর গোল্ড ফয়েল লাগানো থাকে, এই কাঁচের রডটা এরকম ভাবে যায়। দেন আমি একটা আলাদা গ্লাস রডকে নিয়ে এলাম যেটা নিজে চার্জ রয়েছে, নিয়ে এসে এর কাছে আনলাম, এর এইটা যদি রিপালসিভ হয় তাহলে গোল্ড ফয়েলটা খুলে যাবে, আর যদি অ্যাট্রাকটিভ গোল্ড ফয়েলটা বন্ধ হয়ে যাবে। এবার আমি কিছু একটা এক্সপেরিমেন্ট ছোটবেলায় পড়েছিলাম। তো সেরকম ভাবেই এরও আগে এক্সপেরিমেন্টটা করা হতো এরকম ভাবে যে রডটা নিয়ে যাচ্ছে দেখতো রিপালসিভ হচ্ছে বা অ্যাট্রাকটিভ হচ্ছে কিনা, ঠিক আছে। বা দেখা গেল দুটো বলকে ঝুলিয়ে দিল একসাথে, ঠিক আছে, দেখা গেল দুটো বলকে এরকম ঝোলালো, বল দুটো এরকম কাছাকাছি এলো, যেই দেখলো চার্জ গুলো রিপাল করছে, মানে অপোজিট চার্জ তাদের রিপালসিভ হচ্ছে, মানে বলটা কাছে এসে আবার দূরে সরে যাচ্ছে। বা যে সিমিলার চার্জ হতো এরকম বলটা এসে এরকম আটকে থাকতো, ঠিক আছে। রেজিনের বল, ওই আঠার বল যেটা কথা বলছি, ঠিক আছে। তো এরম ভাবে কিছু কিছু আমরা টার্ম জানবো, মানে এগুলো এগুলো মেন ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে, আমাদের কাছে এর বেসিক হিস্ট্রিটা ইম্পর্টেন্ট, এটা কিভাবে এসছে সেটা শুধু জানার দরকার। এগুলো দিয়ে পরীক্ষায় কোশ্চেন কিছু আসে না, যেগুলো কোশ্চেন আছে সেগুলো মাথা ঘোরানোর কোশ্চেন, তো ওগুলো ভালো করে করতে হবে, তো সেগুলো আমাদের জানার জন্য। এইবার এই যে স্টাডিটা অফ দ্য ইলেকট্রিক চার্জেস, এবার এই চার্জেস গুলো কি বলছি আমি, একটা জায়গায় রয়েছে, একটা স্টেশনারি পজিশনে রয়েছে,
তার জন্য এই সায়েন্সটাকে বা এই ফিজিক্সটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রোস্ট্যাট। স্ট্যাটিক ইলেকট্রিসিটি স্টাডিটাকে আমরা বলবো ইলেকট্রোস্ট্যাটস। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম, দু রকম চার্জেস থাকছে, পজিটিভ নেগেটিভ চার্জেস। এইবার এগুলো তো আমরা মুখে বলে দিচ্ছি, এটা তো একটা মানে থাকতে হবে না, এক্সপেরিমেন্টাল ভ্যালু, সেগুলো আমরা জানবো একটু বাদে। বাট তার আগে আমরা সেটা করব যে এই চার্জগুলোর প্রপার্টি ব্যাপারে করব। প্রপার্টিজ কি কি, যেরকম আমরা ক্লাস 10এও পড়েছিলাম যে কিউ ইকুয়ালস টু এন ই, এই জিনিসটা ক্লাস 10-এ পড়েছিলাম, যে একটা চার্জ, একটা বডিতে কতটা অ্যামাউন্ট অফ চার্জ আছে, দ্যাট উইল ডিনোটেড বাই নাম্বার অফ ইলেকট্রনস ইনটু দ্য চার্জ অফ দ্য ইলেকট্রনস, এন ইনটু ই। এর ভ্যালু কত? আরে ই এর ভ্যালু, ইলেকট্রনের চার্জ, -1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কি, 10 টু দি পাওয়ার কি, 19 না, 19 না 16? সব ভুলে গেছে। 10 টু দি পাওয়ার 19, ভেরি গুড। আচ্ছা, তো আমরা ডিসকাস করলাম কি গোল্ডলিফ এক্সপেরিমেন্টের ব্যাপারে। এইবার নেচারের মধ্যে যেই জিনিসগুলো ইলেকট্রনস কে ট্রাভেল করতে সুবিধা করে বা চার্জ ক্যারি করতে সুবিধা করে, সেটাকে আমরা বলবো কি, কন্ডাক্টর। আর যেইগুলো চার্জ ক্যারি করতে সুবিধা করে না, তাহলে কি বলবো, মানে কি বলে ওটাকে জানো, ইনসুলেটর। টার্মটাই ভুলে গেলাম। তো তাহলে আমরা কি জানলাম, কন্ডাক্টর একটা আর ইনসুলেটর একটা। এবার প্রপার্টিজ অফ চার্জেস এর মধ্যে পড়ছে সর্বপ্রথম, সেটা হচ্ছে, বা প্রপার্টিজ অফ চার্জ মানে ইলেকট্রিক চার্জেস, বেসিক প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জেস যদি বলি, প্রপার্টিজ অফ ইলেকট্রিক চার্জেস যদি বলি, তাহলে এটা হবে হচ্ছে নাম্বার 1, কোয়ান্টাইজেশন, কোয়ান্টাইজেশন অফ চার্জ। এটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে, যদি আমরা সিম্পলি ভাবে বোঝাতে চাই, আমরা চার্জকে ভাঙতে পারবো না, মানে ওই করতে পারবো না, বলো না, ফ্র্যাকশন বলতে পারবো না, হাফ চার্জ, 2/3 চার্জ বলতে পারবো, বাট ওটা এখনো পর্যন্ত অনেক পরে মডার্ন ফিজিক্সে সেটা বলতে পারবো। সেটা হচ্ছে আমাদের কোয়ার্ক মডেল যদি আমরা পড়ি এখন, কোয়ার্ক মডেলের মধ্যে তোমার আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক, স্ট্রেঞ্জ কোয়ার্ক, চার্ম কোয়ার্ক, এরকম ভাবে কোয়ার্কস রয়েছে। ঠিক আছে, মানে আমরা জানি কি, একটা অ্যাটমকে ভাঙতে গেলে সাব অ্যাটমিক পার্টিকেল আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। দেখা গেছে কি ওই পার্টিকেলস গুলোকেও আবার ভাঙা যেতে পারে, যেরকম কি লেপটন, ব্যারিয়ন, হেড্রন, মুন, টাউন, অনেক কিছু এরকম রয়েছে। ঠিক আছে, এই পার্টিকেলস গুলোকে এবার মানে এইগুলোকে বলা হয় এলিমেন্টারি পার্টিকেলস, এইগুলো দিয়েই পুরো ইউনিভার্স তৈরি নাকি। যেরকম একটা পার্টিকেল আছে, তার এক্সিস্টেন্স কে প্রমাণ করা যায়নি, সেটার নাম হচ্ছে গ্র্যাভিট্রন। ঠিক আছে, মানে এই যে গ্র্যাভিটেশনাল পুল বা পুশ আমরা এক্সপেরিয়েন্স করছি, গ্র্যাভিটেশনাল পুল, দোজ আর ডিউ টু গ্র্যাভিট্রনস। বাট ওটা জাস্ট একটা আন্দাজ করা গেছে, এখনো প্রমাণ করা হয়নি যে প্রমাণ। হ্যাঁ, অনেক ফ্যাক্টরস আছে তার জন্য, বাট ওই পার্টিকেলসের এক্সিস্টেন্সে এখন প্রুভ করা যায়নি, হবে হয়তো ইন ফিউচার কখনো। যেরকম আগে তো এইসব কিছু, এই বলো না, কোয়ার্ক মডেল কি জিনিস কেউ জানতোই না, বাট এখন তৈরি, মানে লোকে ইনভেনশন করেছে, এগুলো খুঁজেছে। মানে কোয়ার্ক হচ্ছে শুধুমাত্র একটা পার্টিকেল চার্জ পার্টিকেল যারা ফ্র্যাকশনাল চার্জ ক্যারি করতে পারে, 1/3, 1/2, 3/2, 2/3 এরকম। ঠিক আছে, কোয়ার্ক মডেল বলে এগুলো। নামগুলো খুব ফানি, আপ ডাউন, স্ট্রেঞ্জ, চার্ম, এরকম ভাবে সবে। আমরাও প্রথমে যখন পড়েছিলাম আমরাও ভাবতাম চার্ম কোয়ার্কটা কি, মানে চার্ম রয়েছে ওর মধ্যে। তো আরেকটা রয়েছে স্ট্রেঞ্জ কোয়ার্ক, একটা কোয়ার্ক যেটা স্ট্রেঞ্জ, স্ট্রেঞ্জনেস অফ কোয়ার্ক, এরকম ভাবে আমরা নামগুলো শিখেছি।
আচ্ছা, এবার কোয়ান্টাইজেশন অফ চার্জ জিনিসটা কি, আমি কিছু লিখছি না, ডেফিনেশনটা ভালো বলতে গেলে বইতে রয়েছে ডেফিনেশন, ওই ডেফিনেশনটাই পড়বে, ঠিক আছে। বাট আমি জিনিসটাকে এক্সপ্লেন করব যে কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে কাকে বলে। আমি এখন বসে আছি তাই ক্যামেরায় কেউ দেখতে পারবে না আমাকে, যাই হোক। কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে, এই যে তোমরা আজকে আমার কাছে পড়তে আসছো, তোমরা কোন ফ্লোরে বসে আছো? সেকেন্ড ফ্লোরে বসে আছো। এমন তো নয় যে তোমরা ফার্স্ট ফ্লোরে বসে, ফার্স্ট ফ্লোরে না, বা ফার্স্ট আর সেকেন্ডের মাঝখানে তো কোনো ফ্লোর নেই। 1/2 ফ্লোর বলে কোনো ফ্লোর আছে? নাই। তার মানে কি, ডিসক্রিট একটা প্রপার্টি, মানে একটা ডিসক্রিট নাম্বারে তোমরা বসে আছো, একটা পজিশন, একটা সার্টেন জায়গাতে। কোয়ান্টাইজেশন এটাই বলে যে একটা মানে কোনো আরবিটারি ভ্যালু নয়, একটা কোনো ডিফাইনাইট ভ্যালুতে রয়েছে তোমরা, ঠিক আছে। মানে কোনো ইন বিটুইন কোনো কিছুর মাঝখানে নয়। মানে দেখবে, এক্ষুনি যদি আমি বলি যে আহ কিরম ভাবে বলবো, মানে এক্সাম্পল যদি দিই, হ্যাঁ এই যে সব থেকে বেস্ট এক্সাম্পল ছিল এটা, বা তোমাদের জেনজিদের জন্য একটা এক্সাম্পল, সেটা হচ্ছে কি, ইদার তোমরা রিলেশনশিপে রয়েছে কারোর সাথে, বা একদম সিঙ্গেল রয়েছে। ওই সিচুয়েশন টিচুয়েশনশিপ চলবে না এখানে। এখন নতুন সব টার্ম বেরিয়েছে, সিচুয়েশনশিপ, না রিলেশনশিপে রয়েছে না সিঙ্গেল রয়েছে, মাঝখানে, এসব চলবে না ফিজিক্সে। ফিজিক্সে বলে ইলেকট্রনস হচ্ছে, মানে ইলেকট্রিক চার্জ কোয়ান্টাইজেশন ফলো করে, ইদার সিঙ্গেল অর মিঙ্গেল, নাথিং ইন বিটুইন। এটা সব থেকে বেস্ট এক্সাম্পল কোয়ান্টাইজেশন অফ চার্জ বলতে গেলে। এবার হচ্ছে কি, এইবার আরেকটা প্রপার্টি আছে, সেটাকে বলা হয় অ্যাডিটিভ নেচার। অ্যাডিটিভ নেচার, অ্যাডিটিভ নেচার মানে কি, একটা বডির টোটাল চার্জেস ডিপেন্ড করবে তার মধ্যে কতগুলো চার্জ পার্টিকেলস রয়েছে, ঠিক আছে। মানে একটা বডিতে যদি 4টে ইলেকট্রন থাকে, তাহলে ওর মধ্যে 4e সমান চার্জ থাকবে। একটা বডিতে যদি 10টা ইলেকট্রন থাকে, তাহলে 10e সমান তার মধ্যে চার্জ থাকবে। বা আমরা বলতে পারি ইলেকট্রিক চার্জেস অ্যাডিটিভ ইন নেচার। মানে আমরা ওই মানে একটা টোটাল চার্জ একটা বডিতে কত রয়েছে জানার জন্য আমরা প্রত্যেকটা চার্জকে অ্যাড করে দিতে পারি। বোঝা গেল? সিম্পল, কোনো অসুবিধা নেই। এখানে আমাদের একটা বেসিক কনসেপ্টের পার্ট শেষ হলো, ঠিক আছে। এবার এই যে কোয়ান্টাইজেশনের কথাটা বলছি না, এটাকে নিয়ে একটু ভালো করে আলোচনা করি। আদারওয়াইজ ইন ফিউচার যখন আমরা মডার্ন ফিজিক্স পড়বো, ওখানে গিয়ে একটু সমস্যা হলেও হতে পারে, ঠিক আছে। এর কোয়ান্টাইজেশন বলতে কি বলছি আমি, সবসময় মনে রাখবে, কোয়ান্টাইজেশন মানে প্রথমে আগে বলি কোয়ান্টাম ওয়ার্ডটা কি অ্যাকচুয়ালি, হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড কোয়ান্টাম। কোয়ান্টাম ওয়ার্ডটার মানে হচ্ছে একটা মিনিমাম ফিজিক্যাল কোয়ান্টিটি, মানে একটা মিনিমাম অ্যামাউন্ট বাই উইচ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি ক্যান চেঞ্জ। মানে একটা এমন কোয়ান্টিটি যাতে ফিজিক্যাল, মানে ওই ফিজিক্যাল কোয়ান্টিটিটা চেঞ্জ হতে পারে। মানে কি, 1 2, মানে একটা নিউমারিক ভ্যালু বলে দিলাম আমি এখানে। এবার কোয়ান্টাইজেশন অফ ইলেকট্রিক চার্জ বলতে কি, এক্সপেরিমেন্টালি দেখা গেছে সবসময় যে চার্জগুলো একটা মানে ইন্টিগ্রাল মাল্টিপল হিসেবে থাকে, ঠিক আছে। মানে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে কি -e, একটা প্রোটনের চার্জ হচ্ছে কি +e, ঠিক আছে। একটা অ্যালফা পার্টিকেলের চার্জ, অ্যালফা পার্টিকেল মানে কি, অ্যালফা পার্টিকেল মানে হচ্ছে ইন ফিউচার জানবে, বা সিম্পল ভাষায় বলতে পারো যে একটা হিলিয়াম অ্যাটম, যাকে দুবার আয়োনাইজ করিয়ে দিয়েছি আমরা। একটা হিলিয়াম অ্যাটম, তাকে আমরা ডবল আয়োনাইজেশন করিয়েছি, মানে ইলেকট্রন গুলোকে খুবলে বার করে নিয়েছি, ঠিক আছে। ডাবলি আয়োনাইজড হিলিয়াম পার্টিকেলকে আমরা বলতে পারি যে অ্যালফা পার্টিকেল, ইয়েস, সবথেকে ভালো এক্সাম্পল। তার মানে ওর ওর চার্জটা কত হবে, +2e, ঠিক আছে। তো এটাই কোয়ান্টাইজেশন অফ চার্জকে এক্সপেরিমেন্টালি এরম ভাবে বানানো যায় যে একটা একটা কন্টিনিউয়াস অ্যামাউন্টের জায়গায় একটা ডিসক্রিট অ্যামাউন্ট রয়েছে, ঠিক আছে। একটা ডিসক্রিট মানে একটা তোমার বয়স কত এখন, এটা কিন্তু ডিসক্রিট নয়। তোমার এজটা কিন্তু ডিসক্রিট নয়, তুমি 16 ইয়ার্স বলছো, ডিসক্রিট নয় কেন, তোমার তো পার সেকেন্ডে বাড়ছে তোমার, তাই না, বয়সটা বাড়তেই তো থাকছে। 16 বছর, এত দিন, এত মাস, এত দিন, এত সেকেন্ড,
এত এত ঘন্টা, এত মিনিট, এত সেকেন্ড, সেকেন্ড বাড়তে থাকছে। তার মানে এভরি টাইমের সাথে সাথে ডিসক্রিট হয়ে যাচ্ছে। বাট এটা এরকম নয়, কোয়ান্টাইজেশনটা নয়। তার জন্য বললাম এই কনসেপ্টটা খুব ক্লিয়ার রাখতে হবে, কোয়ান্টাইজেশন মানেটা। ঠিক আছে, অনেকে ভাবে যে কোয়ান্টাইজেশন মানেই হচ্ছে একটা কোয়ান্টিটি ধরে নিচ্ছি, একটা পার্টিকুলার কোয়ান্টিটি, বাট না, ওর মধ্যে একটা কিরম বলবো, একটা আনস্টেবিলিটি রয়েছে। কোয়ান্টাইজেশন ওয়ার্ডটা খুব মাথায় খারাপ করে দেয়। এই কোয়ান্টাইজেশন আবার কি, এখন দেখা গেছে রিসেন্টলি, যেটা বললাম কোয়ার্ক মডেলে, নট নেসেসারি হোল নাম্বার, একটা ডিসক্রিট কোয়ান্টিটি বলছি আমি, ডিসক্রিট। ঠিক আছে, তুমি ক বাটি ভাত খাও, আমি 2 বাটি ভাত খাই। না, আমি এটা বললাম না, আমি বললাম আমি 10,500 একখানা রাইস গ্রেন খাই। মানে ভাতের কোয়ান্টিটিটাই আমি গুনে গুনে বললাম। এটা ডিসক্রিট কোয়ান্টিটি। কোয়ান্টাইজেশনটা কিন্তু একটা ইউনিভার্সাল ল। নেচারের কোয়ান্টাইজেশন প্রপার্টিটা হচ্ছে ইউনিভার্সাল ল। তুমি যখন পরবর্তীকালে মানে শুধু ইলেকট্রনস বলে নয়, ফোটন পার্টিকেল বা এ মানে আরো যখন ইন ফিউচারে পড়বো, দেখবি কোয়ান্টাইজেশন ওয়ার্ডটা অনেক জায়গাতে আসছে। তো এই কনসেপ্টটা একদম মাথায় পরিষ্কার ভাবে রাখ, সোজা জিনিস, বেশি কঠিন নয়। তাহলে এটাই হচ্ছে বেসিক পার্টটা। এবার আমরা একটু অ্যাডভান্স জায়গাতে যাব, যেখানে আমাদের বলছিলাম ক্লাস 11-এ বলেছিলাম যে ভেক্টরস জিনিসটা না জানলে 12-এ গেলে ধাক্কা খাবে অনেক জায়গাতে। পুরো এই ইলেকট্রনিক্স জিনিসটাই পড়বো আমরা, ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, সব জায়গাতে ভেক্টর কাজে দেবে এখন, সব জায়গায়। ঠিক আছে, এবার সবার জায়গা মানে সর্বপ্রথম আসি আমরা কনজারভেশন অফ চার্জে। কনজারভেশন অফ চার্জ কি বলতে পারো? মানে কনজারভেশন ওয়ার্ডটা তো আমরা আগেও শুনেছি, কনজারভেশন অফ মাস, কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। তো কনজারভেশন অফ চার্জ মানে কি হতে পারে? এটা কোনো আন্দাজ, ধারণা? মানে আর কি একটা যদি একটা সিস্টেম নিই, তার মধ্যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ যেটা থাকবে সেটা কনস্ট্যান্ট। চার্জটা অটোমেটিক তৈরিও হবে না, ডিস্ট্রয়ও হবে না, মানে যেরকম মাসের হতো, কনজারভেশন অফ মাস। নো মাস, বা সরি ম্যাটার, নো ম্যাটার ক্যান নিদার বি ক্রিয়েটেড নর বি ডিস্ট্রয়, এরকম ব্যাপার। যে একটা আইসোলেটেড সিস্টেম যদি বলি, আইসোলেটেড সিস্টেম মানে কি, সবার থেকে দূরে, টেম্পারেচার চেঞ্জ হবে না, এনার্জি চেঞ্জ হবে না, তো একটা আইসোলেটেড সিস্টেম। একটা বাক্স নিলাম, তো এর মধ্যে ধরে নাও বলে দিলাম আমি কিউ সমান চার্জ হচ্ছে 2C, 2 কুলম্ব চার্জ। তো কনজারভেশন চার্জ বলে এই চার্জটা চেঞ্জ হবে না যতক্ষণ না কোনো এক্সটার্নাল কিছু হবে। তো এই আর কি। এবার এগুলো তো হলো বেসিক জিনিসপত্র। হ্যাঁ, মানে এগুলো হচ্ছে বেসিক কনসেপ্ট, একদম বেসিক। মানে এই জিনিসগুলো ডেফিনেশন লিখতে দেয়, না দিলেও এগুলো মানে জেনারেলি ডেফিনেশনই আসে। হোয়াট ডু ইউ মিন বাই, বা হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই কোয়ান্টাইজেশন অফ চার্জেস, এরকম ভাবেই দেয়। ঠিক আছে, তো এতটাই জাস্ট আমাদের মেনলি জিনিস। এবার আসছে কি, এবার আমরা চার্জকে মাসের সাথে তুলনা করব। ঠিক আছে, একটা ইলেকট্রিক চার্জকে মাসের সাথে তুলনা করবো। এখন আমরা তো একটু জলের বোতল নিয়ে আসি, এত বক বক করলে টানা জল তেষ্টা পারবে না। চলো এবার কন্টিনিউ করি আমরা। আচ্ছা, এবার যেটা বলবো আমরা সেটা হচ্ছে কুলম্বস ল, COULOMB, কুলম্বস ল। এখন কুলম্বস ল আমরা একবার পড়ছি তো বারবার পড়তে হবে। কুলম্বস ল অফ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কুলম্বস ল অফ ডাইইলেকট্রিক, অনেক কিছু রয়েছে পরপর। দেখবে এটা নিয়ে একটা বাংলাদেশি গান বেরিয়েছিল, ফানি গান, পাঠাবো গ্রুপে। ঠিক আছে, কুলম্বস ল। কুলম্বস ল বলে, মানে এটা পড়িয়ে পড়িয়ে এমন হয়ে গেছে কুলম্বস ল, শুধু কুলম্বস ল বলে নয়, জিনিসটা সবকিছুই মুখস্থর মতো হয়ে গেছে, তাই বিরক্তকর লাগে মাঝে মধ্যে। ইনফ্যাক্ট আমি তোমাদেরকে কুলম্বস লটা পড়াবো যেটা 12-এর লেভেলে, ইঞ্জিনিয়ারিং বা অনার্স লেভেলে জানা যাবে কুলম্বস লটা আবার অন্যভাবে পড়ানো যায়। একটা নতুন সিম্বল বা টার্মিনোলজি আসে, সেটা এরকম দেখতে হয়। এটাকে বলি আমরা গ্রেডিয়েন্ট, গ্র্যাড। এই এরকম, এটা একটা আলাদা ভেক্টর। আচ্ছা, কুলম্বস ল যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে, যদি দুটো চার্জ পার্টিকেল এরকম ডিস্টেন্সে থাকে,
ওদের মাঝখানে যদি ডিস্টেন্সটা r থাকে, এই চার্জটা ধরে নাও q1, এটা চার্জটা হচ্ছে q2, ঠিক আছে? তাহলে এটা তো চার্জ, তবে নিশ্চয়ই এরা একে অপরকে ইদার রেপেল করবে বা অ্যাট্রাক্ট করবে। কুলাম বলেছে ওই যে রিপালশনের ফোর্স যেটা বা অ্যাট্রাকশনের যে ফোর্সটা, দ্যাট ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্রোডাক্ট অফ দ্য চার্জেস, অ্যান্ড অ্যান্ড এই ফোর্সটা ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার অফ দ্য ডিস্টেন্স। তো দুটোকে মিলিয়ে ঝুলিয়ে যদি আমরা বলি কি পাবো, দুটোকে মিলিয়ে ঝুলিয়ে যদি আমরা বলি তাহলে আমরা পেয়ে যাব q1 q2 by r square. Force is directly proportional to q1 q2 by r square. এবার এই প্রপোর্শনালিটি তোলার জন্য আমরা জানি একটা আমাদেরকে কনস্ট্যান্ট টার্ম আনতে হবে, তাই না? সেই কনস্ট্যান্ট টার্মটাকে আমি বলে দিচ্ছি কে। তাহলে ওইটা হয়ে গেল কে q1 q2 by r square। কিছু চেনা চেনা লাগছে এটা? कहीं देखा देखा लगता है, कहाँ देखा है? ग्रेविटेशन में देखा है। ग्रेविटेशनल फोर्स इज इक्वल्स टू जी इंटू m1 m2 बाई r स्क्वायर, তাই না? তার মানে কি কুলম আর কুলম কি নিউটনের থেকে দেখে দেখে টুকলি করে লিখেছে নাকি ফর্মুলাটা? না, নেচারটাই এরকম, ইউনিভার্সটাই এরকম যে কিছু কিছু জিনিস ফিরে ফিরে আসবে, ঠিক আছে? এক্সপেরিমেন্টালি দেখা গেছে এই কে এর ভ্যালুটা হচ্ছে 4 পাই এপসাইলন, ঠিক আছে? ই, এটা ই নয়, এটা এপসাইলন, ঠিক আছে? ও সরি সরি সরি, এই এই আমি ভুল লিখে দিচ্ছি, সরি এটা অন্য ছিল। 4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন, যেটার ভ্যালু হচ্ছে 9 × 10⁹ নিউটন পার, নিউটন তো, নিউটন মিটার স্কোয়ার পার কুলম স্কোয়ার, হ্যাঁ ভুলে গেছি। প্রত্যেকটা প্রত্যেকটা পার্টিকেল যেটা হ্যাঁ ফোর্স দিচ্ছে আর কি করে, সবকটাই কি স্পেস টাইম টাইপিং করছে হালকা হবে? নট নেসেসারিলি, জিনিসটা কিরকম বলবো, দেখো এটা আমরা ফোর্সেস নিয়ে যেহেতু কথা বলি, ফোর্স কেমিস্ট্রি তো আমরা এখন পড়বো অনেকে, বা ফিজিক্সেও পড়বে, অনেক কিছু আছে, উইক ইন্টারাকশন, স্ট্রং ইন্টারাকশন, লন্ডন ফোর্সেস আসবে, ঠিক আছে? তো জেনারেলি অ্যাট্রাকটিভ আর রিপালসিভের ক্ষেত্রে, তুমি রিপালসিভই ধরো না, রিপালসিভের ক্ষেত্রেও তুমি গ্র্যাভিটেশনাল পুলের কথা মনে পড়বে তোমার, অ্যাট্রাকশনের ক্ষেত্রেও তোমার গ্র্যাভিটেশনাল পুলের কথা মনে পড়বে। রিপালশনের মধ্যে গ্র্যাভিটেশনাল পুল কি করে আসছে? গ্র্যাভিটেশনাল পুল না, রিপালশনের মধ্যে না, সরি, হ্যাঁ গ্র্যাভিটেশনাল পুলের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স পাচ্ছ তুমি, তাই না? তো জিনিসটা তো কাইন্ড অফ সেমই হবে, অ্যাট্রাকশনই তো হচ্ছে দুটো দুটো পার্টিকেলের মধ্যে, তার জন্য আমরা এই দুটোকে সেম বলতে পারি, ঠিক আছে? এবার এটা হচ্ছে কি কুলাম্বস ল অফ ইলেকট্রিক ফোর্স, দেখা যাচ্ছে কি? দেখা তো যাচ্ছে, অসুবিধা হলে কেউ বলো। আচ্ছা, এইটা কুলাম্বস ল আমরা ক্লাস 10 থেকে পড়ে এসেছি, তার জন্য আমরা এটা লিখবো না, ঠিক আছে? আমরা যেটা লিখবো সেটা অন্যরকম হবে। সেটা কিরকম হবে? ওটা হবে কুলাম্বস ল ইন ভেক্টর ফর্ম, আর পরীক্ষাতে এটাই দেয় লিখতে, ম্যাক্স টু ম্যাক্স টাইমে এটাই দেয় লিখতে, এটাই বোঝায়, এটাই পড়ায়, সবই করায়। আমি যে সেটা লিখলাম একটু এর জন্য, রিমাইন্ডারের জন্য, ঠিক আছে? নাও ঝটপট এটা লিখে নাও। অবশ্যই লিখতে তো হবেই, সবই লিখতে হবে, যা বোর্ডে লেখাবো সব লিখতে হবে। আচ্ছা, এই কেটাকে না একটা নাম দেওয়া হয়, আচ্ছা এই কেটার নাম হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট, ঠিক আছে? ঠিক আছে, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। আর এই যে এপসাইলন নট লিখেছি আমি, এটাকে এপসাইলন নট, ই লিখে একটা ছোট জিরো, এটাকে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটা পরে আসবো আমরা, ঠিক আছে? এটা কি কনস্ট্যান্ট?
ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কনস্ট্যান্ট। আচ্ছা, আমি তো ফিজিক্সটাকে এমন ভাবে পড়াই যাতে সোজাভাবে পড়তে পারো। তোমরা ফর্মুলাটা মনে রাখলে কুলম্বের ল এর স্টেটমেন্টটা লিখতে পারবে ফর্মুলা মনে রাখে। মানে ফর্মুলাটা মনে রাখলেই তোমরা স্টেটমেন্ট লিখে দিতে পারবে এমন ভাবে। মানে আমি পড়াবো, পড়াচ্ছিও, পড়িয়েওছি। পারবে বলতে কুলম্বের স্টেটমেন্টটা? আমি বলছি কিরম ভাবে বলবে। অ্যাকর্ডিং টু কুলম্ব, two particles of বা two charges q1 and q2 separated at a distance r will have the force of attraction বা force of interaction directly proportional to the product of the charges and inversely proportional to the square of the distance. ব্যাস হয়ে গেল। এইটা আর এটা মনে রাখলেই আমরা ল লিখে, মানে ফর্মুলাটা মনে রাখলেই আমরা লিখে দিতে পারবো। ব্যাস, আর চাপ নেই কোনো। বোঝা গেল? বাট মেন ইম্পর্টেন্টটা হচ্ছে ভেক্টর ফর্মটা, তাড়াতাড়ি লিখে নাও। আচ্ছা, যতক্ষণ তুমি লিখছো আমি লিখতে লিখতেই কিছু জিনিস বলি। ধরে নাও এই আর এর ভ্যালু, আমি এখানে সাইডে লিখছি, আর এর ভ্যালুটা হয়ে গেল 1 ইউনিট। সিমিলারলি Q1 হয়ে গেল Q2 এর সাথে সমান, সেটা হয়ে গেল 1 কুলম। 1 ইউনিটের জায়গায় আমি বলছি কি 1 মিটার ধরে নাও, ইউনিট বাদ দাও, আমি বলছি 1 মিটার। দুটো 1 মিটার অ্যাপার্টে 1 কুলম চার্জটা রয়েছে। তাহলে ফোর্স কত হয়ে যাবে? ফোর্স উইল বি ইকুয়াল টু দ্য কে, মানে কি এই কনস্ট্যান্টটা। তাহলে ফোর্সের ভ্যালু কত হয়ে যাবে? ফোর্সের ভ্যালু হয়ে যাবে 9 × 10⁹ নিউটন। এটা কখন হবে? যখন ইফ যদি পার্টিকেল দুটো চার্জ সমান থাকে 1 কুলমের সাথে, আর ডিস্টেন্সটা যদি 1 মিটার অ্যাপার্ট থাকে। বোঝা গেল? এটা তখনই আমরা তাহলে এটা বলতে পারবো 9 × 10⁹ নিউটন। এটা অনেক সময় নিউমেরিক্যালে কাজে দেয় এই পোর্শনটা। তাহলে এটা দিয়ে কি বলতে পারি? এইটা দিয়ে বলতে পারি যে 1 কুলম যে চার্জটা, ঠিক আছে, 1 কুলম যে চার্জটা, সেটা একটা সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ, যেই চার্জটা কি করে, দুটো চার্জ পার্টিকেল যদি থাকে 1 কুলম্বে, তাদের মধ্যে যে ফোর্স অফ রিপালশন হবে বা অ্যাট্রাকশন হবে, দ্যাট উইল বি দিস 9 × 10⁹। আচ্ছা, এটা হচ্ছে এসআই ইউনিট। সিজিএস ইউনিট যেটা হয় সেটাকে বলা হয় ইএসইউ। এটা হচ্ছে এসআই ইউনিট, কুলামটা, মানে কুলাম ইন এসআই ইউনিট। আর ইএসইউ হচ্ছে সিজিএস। হ্যাঁ বলো, কি বল? এটা কি 1/4πε0, ε0 বা ε0, যা ইচ্ছে তাই বলতে পারো। হ্যাঁ, এটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। ঠিক আছে, এটা আমরা পরের চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, এইবার আমি এটা মুছছি ওপর দিকটা, ঠিক আছে, কারণ কি এবার একটু বেশি জায়গা লাগবে। কারণ আমরা এবার কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম প্রুফ করব, বা কুলম্বস ল ইন ভেক্টর ফর্ম লিখবো। তার আগে আমরা ডায়াগ্রামটা ড্র করে নিই।
হচ্ছে Q1 চার্জ, এটা Q2 চার্জ, এটা হচ্ছে লাইন অফ অ্যাকশন অফ দ্য ফোর্স, এদের মধ্যে সেপারেশন ডিস্টেন্সটা হচ্ছে আর, এই পার থেকে এই পারে একটা ফোর্স যেটা রিপেল করছে দুজনকে, সেইটাকে নাম দিচ্ছি আমি 2-1, কেন দিচ্ছি পরে বলছি। এইটাকে বলছি ফোর্স 1-2। আমরা এবার শুধুমাত্র কিন্তু ভেক্টরস নিয়ে কাজ করব, ঠিক আছে। ডিস্টেন্সটা যেহেতু আর, আমি এইখান থেকে এইদিকে ডিস্টেন্সের ডাইরেকশনটা নাম দিচ্ছি আমি R12, এটাকে নাম দিচ্ছি আমি R21। হুম হুম। ও এখানে ওই তো, যদি সবকিছু 1 হয়ে যায় তাহলে এফ হয়ে যাবে 9 × 10⁹ আচ্ছা এটা কিন্তু আর ক্যাপ, এটা হচ্ছে আর ক্যাপ, মানে এটা আমি ডাইরেকশনটাকে বোঝানোর জন্য বলছি। দেখো এটা ইম্পর্টেন্ট, এবার মন দিয়ে দেখবে। সেটা হলো এই পারে মানে ফ্রম দিস টু দিস, মানে এই ডাইরেকশনটাকে বোঝাচ্ছে কে, R12 ক্যাপ। আর এই পার থেকে এই পারের ডাইরেকশনটা কে বোঝাচ্ছে R21 ক্যাপ, ঠিক আছে। দুটো যদি রিপালসিভ ফোর্স হয় তাহলে ফোর্সের এই পারের ডাইরেকশনটা হচ্ছে F21, F21টা কি হচ্ছে এর রিপালসিভ ফোর্স অন দিস, ঠিক আছে। এটা হচ্ছে তার অপোজিটটা, ওকে। এবার যদি আমি লিখি, মানে কুলম্বস ল যদি লিখতে চাই ইন ভেক্টর ফর্ম, we can write F equals to F21, মানে এইটা, এটা হচ্ছে ফোর্স অন চার্জ Q2 ডিউ টু Q1, মানে Q2 এর ওপর যে চার্জটা, তার ওপর যে ফোর্সটা কাজ করছে ডিউ টু Q1 চার্জ, সেটাকে আমরা বলছি কি F21 যেটা, ঠিক আছে। তাহলে দেখো এইটাকে আমরা লিখতে পারি অ্যাকর্ডিং টু কুলম্বস ল, সেটা হচ্ছে কি 1/4πε0 Q1 Q2/r² ইন্টু ডাইরেকশনটা কোনটা, ওই দিকের ডাইরেকশন, তাই না, এই দিকের ডাইরেকশনটা, তাহলে R21 ক্যাপ, R12 ক্যাপ, মানে এই পারের ডাইরেকশনটা, যেহেতু এদিকে দেখো ফোর্সটা যেহেতু ওইদিকে চলে যাচ্ছে, ফোর্সটা এইদিকে, এই ডাইরেকশনটা কি বোঝাচ্ছে এটা, তাই না। তার জন্য আমরা লিখবো F21 ইজ ইকুয়ালস টু 1/4πε0 Q1 Q2/r² R12 ক্যাপ ওই দিকে, ঠিক আছে। তো সিমিলারলি F21 টা কি মানে F12 টা কি হবে, এটা হচ্ছে ফোর্স অন চার্জ Q1 ডিউ টু Q2, ভেরি গুড। তাহলে এটার ভ্যালু কত হবে, 1/ε, Q1, বলো বলো, Q2, হ্যাঁ হ্যাঁ R21 ক্যাপ, কেন, কারণ কি ডাইরেকশনটা এইদিকে, ওকে। এইবার আমরা তো জানি যে ভেক্টর শিখেছি যখন, আমি যখন শিখেছি তোমাদেরকে, একটা ইউনিট ভেক্টর মানে কি, একটা ডাইরেকশন বোঝাচ্ছে, তাই না। তাহলে আমি এখানে তো দেখেও বুঝতে পারছি ডায়াগ্রামটা, যে R12 ক্যাপটা ইকুয়ালস টু মাইনাস অফ 21, তাই না, ডাইরেকশনটা উল্টো তো শেষ বেশ। এর ডাইরেকশনটা যখন উল্টো হচ্ছে তার মানে কি, অ্যাজ, পাশেই লিখছি আমি এখানটা অ্যাজ দিস, তাহলে এটা হয়ে যাবে এইটা, তাই না, ঠিক লিখলাম 1 2 2, এটা 2 1 হবে, 2 1 1। তার মানে কি, যখন দুটো চার্জেস একে অপরের সাথে মানে রিপালসিভ ফোর্সে কাজ করছে, তাহলে লিখে নাও বলছি, লিখে নাও দেন বলছি।
এইটা ডেরিভেশনটা দেখানোর আমার উদ্দেশ্যটা হচ্ছে একটা জিনিস, সেটা আমি এক্ষুনি স্টেটমেন্টে যখন বলবো তখনই বুঝতে পারবে। তাহলে দেখো, একটা ফোর্স হচ্ছে কি ইকুয়াল বাট অপোজিট, এর এখানে বুঝতে গেল। একটা ফোর্স হচ্ছে ইকুয়াল এন্ড অপোজিট টু দা আদার রিপালসিভ ফোর্স। তার মানে কি, দেয়ার ফোর কুলম্বিয়ান ফোর্স ওবেজ নিউটনস ল, তাই না? তোমাকে একটা কোয়েশ্চেন দিতে পারে 3 নম্বরে, প্রুফ কুলম্বস ল ওবেজ নিউটনস ল, বা কুলম্বিয়ান ফোর্সেস ওবেজ নিউটনস ল। ডায়াগ্রামটা, অবশ্যই ডায়াগ্রামটার জন্য নম্বর আছে। তুমি নয়তো কি করে বলে দিচ্ছ এটার অপোজিট এটা, তোমাকে তো বলতে হবে। অনেকে ভুল করে কোথায়, এইটার সাথে এটা লিখে দেয়, এটার সাথে এটা লিখে দেয়, ওটাতেও নম্বর কাটা। তার মানে তুমি কিছু শেখোনি, কিছু বোঝোনি, কিছু জানোনি, তাই না? আমি এখানে 2 1 দিয়ে কেন 1 2 দিচ্ছি, কারণ কি আমার ডাইরেকশনটা বোঝাচ্ছে এখানে। আমি এখানে 1 2 দিয়ে 2 1 কেন লিখছি, কারণ কি এটা আমার ডাইরেকশনটা বোঝাচ্ছে, যে এই ফোর্সটা রিপালসিভ ফোর্স, তার জন্য এটা এইদিকে যাচ্ছে, এই ডাইরেকশনটা বোঝানোর জন্য এই ভেক্টরটা, ওই ডাইরেকশনটা বোঝানোর জন্য এই ভেক্টরটা। বোঝা গেল? তাড়াতাড়ি হাত চালো, এরপর আরো জিনিস আছে। তাহলে আমার ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই এই যাওয়া যাও, খালি পা লেগে যাচ্ছে আমার। ফার্স্ট চ্যাপ্টারটা শেষ হবে না, না সরি, একটা ফার্স্ট পার্টটা শেষ হবে, নয়তো ডাইপোল ফাইপোল সব রয়েছে। ডাইপোল, ডাইপোল মোমেন্ট, পোটেনশিয়াল ক্যালকুলেশন। আজকে যেরকম হোমওয়ার্ক দেবো, আজকের হোমওয়ার্কটা আমি চেক করবো আবার মানডেতে। আজ একটা সার্টেন পার্ট অব্দি পড়াবো। পার ডে এবার থেকে আমি হোমওয়ার্ক দেবো, পরপর সবাইকে সলভ করে আনতে হবে, প্র্যাকটিসটা থাকবে তাহলে। আর পার উইক একটা করে পরীক্ষা নেবো, এই চ্যাপ্টারটা শেষ হলেই পরীক্ষা, 30 মার্কস 1 আওয়ার। আচ্ছা, আজকে তো ওয়েডনেসডে, এই উইকে স্যাটারডে অনলাইনে একটা এক্সট্রা ক্লাস নেবো আমি, সন্ধ্যেবেলার দিকেই। তাড়াতাড়ি হাত চলো, পজ করছি যত। চলো কন্টিনিউ করি আমরা। হয়ে গেছে, এটা কপি করা। আচ্ছা, এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে কি, লিমিটেশনস অফ কুলম্বস ল। কুলম্বস ল এর লিমিটেশন কি, মানে এসব কি বোকা। লিমিটেশন অফ কুলম্ব ল গুলো হচ্ছে কি, আমি জাস্ট মুখোমুখি বলছি। ফার্স্ট অফ অল কুলম্বস ল বলে লিমিটেশন যেগুলো, সেটা হচ্ছে চার্জ গুলো রেস্টে থাকা উচিত, দ্য চার্জেস শুড বি অ্যাট রেস্ট, ঠিক আছে? ডিস্টেন্সটা খুব বেশি হয়ে গেলে, মানে পয়েন্ট চার্জেস তো এগুলো, খুব বেশি যদি ডিস্টেন্স হয়ে যায় না, ইনভার্সলি প্রপোর্শনাল তো ডিস্টেন্সের স্কোয়ারের সাথে, অ্যাট্রাকটিভ ফোর্স গুলো খুব মানে ড্রাস্টিক্যালি কমে যায়, তাই জন্য অতটাও বেশি ডিস্টেন্স হলে চলবে না। হ্যাঁ বলো। চার্জ হ্যাঁ। দুটো মানে সার্টেন ডিস্টেন্সে রয়েছে, দুটোই মুভ করছে একটা কনস্ট্যান্ট ডিস্টেন্স রেখে মাঝখানে। আচ্ছা, এখানে লেট মি স্টপ ইউ দেয়ার। তুমি প্রশ্নটা যেটা করলে, দুটো চার্জেস কনস্ট্যান্ট ডিস্টেন্স রেখে মুভ করছে, তার মানে আমরা ওটাতে এখন যাবই না। যখনই চার্জেস মুভিং এর ব্যাপারে আসবে, তখনই ওটা চলে যাবে আমাদের ইলেকট্রোডাইনামিক্সে। বাট আমরা আছি এখন হচ্ছে ইলেকট্রোস্ট্যাটসে, দুটো ডিফারেন্ট ফিজিক্স। মানে কি, ফিজিক্সটাই অবশ্যই, বাট আমরা এখন পড়ছি যেহেতু ইলেকট্রোস্ট্যাটস, ওটা আমরা ইলেকট্রোডাইনামিক্সে পড়বো, যেটাকে আমরা অনেক সময় বলবো
মানে অনেক সময় বলবো না, ইলেকট্রোডাইনামিক্স আমরা এসিতে পড়বো অল্টারনেটিং কারেন্টের ক্ষেত্রে, বা মুভিং চার্জেস বলে একটা চ্যাপ্টার রয়েছে ওইটার ব্যাপারে, মুভিং চার্জেস আর ইলেকট্রোডাইনামিক্স বলা হয়। ঠিক আছে, এই প্রশ্নটা লিখে রাখো দরকার পড়লে, তোমার যেটা মনের প্রশ্ন সেটা আমরা তখন পড়বো। বিকজ এই প্রশ্নটার উত্তর আমি এখন দিলেও তুমি বুঝবে না যতক্ষণ না ইলেকট্রোস্ট্যাটস তোমার বেসিক্স ক্লিয়ার হচ্ছে। কারণ কি অনেক প্রশ্ন এইগুলোর উত্তরে গসিয়ান বা ফাংশন ইউজ করে বলা হয়, তো এরকম ব্যাপার স্যাপার রয়েছে অনেক কিছু, তার জন্য আমি এখন কিছু বলবো না, বললেই মাথা ঘুরবে, এসব কি সব বলছে, পড়তে ইচ্ছা করবে না তুমি। ঠিক আছে। মুভিং যেটা হচ্ছে সেটা কিন্তু আমরা ইয়ে করতে পারি, ইগনোর করতে পারি মুভিংটা, কারণ আমরা যে ডিসটেন্সটা কনস্ট্যান্ট হলো। না, মুভিং করলে ওটা ইলেকট্রোডাইনামিক, বললাম ইলেকট্রোডাইনামিক্স এর আন্ডারে। ইলেকট্রোডাইনামিক্স আমাদেরকে অন্য উত্তর দেয়, যখন ইলেকট্রিক, কখনো আমি বলছি জাস্ট কথা কথা, যখন একটা ইলেকট্রিক চার্জ মুভ করবে, ওটা কিন্তু মুভ করবে অন দ্য ইনফ্লুয়েন্স অফ ম্যাগনেটিক ফিল্ড, আর ম্যাগনেটিক ফিল্ড আবার তৈরি হবে অন দ্য ইনফ্লুয়েন্স অফ ইলেকট্রিক চার্জেস ভাইল মুভিং। তো অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, যতক্ষণ না আমরা ইলেকট্রোস্ট্যাটস, মানে চ্যাপ্টার্স গুলো তোমাদের দেওয়াই হয় এরম ভাবে, ইলেকট্রোস্ট্যাটস, ম্যাগনেটোস্ট্যাটস, মুভিং চার্জেস, মানে দুটো জিনিস জেনে তবে ওটা তোমার পড়লে বেটার জানবে সবকিছু। ঠিক আছে, কারণ কি অনেক কিছু জানতে হবে এখন, ইলেকট্রিক ফ্লাক্স জানতে হবে, পোটেনশিয়াল জানতে হবে, ক্যাপাসিটেন্স কি ওগুলো জানতে হবে, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট কি, এইসব জানতে হবে। এইগুলো জেনে 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 আমরা ওইগুলো যখন প্রশ্নটা তুমি করলেই তখনই আমরা উত্তরটা পেয়ে যাবো ওই মোমেন্টে গিয়ে। তার জন্য আমি এখানে তোমাকে স্টপ করলাম। আচ্ছা, তো কি বললাম, লিমিটেশন, চার্জেসটা শুধু রেস্টে থাকতে হবে। দেন কি, চার্জেস যদি রেস্টে থাকে, ওদের সেপারেশনটা খুব বেশি হলে প্রবলেম আছে, 10⁻15 এর কমের অর্ডারে থাকতে হবে। আবার বলছি 10⁻15 এর থেকে, মানে সরি 10⁻−15, আমি মাইনাসটা বলতে ভুলে গেলাম, 10⁻−15 এর অর্ডারে থাকতে হবে বা হচ্ছে কমে থাকতে হবে, তবে গিয়ে আমরা কুলম্বস লকে অ্যাপ্লাই করতে পারবো, আদারওয়াইজ প্রবলেম হবে। কেন প্রবলেম হবে? তখন ওটা ওই নিউক্লিয়ার ফোর্সের আন্ডারে চলে যাবে, ওগুলো আবার একটা ডিফারেন্ট চ্যাপ্টার, ওগুলো আবার ডিফারেন্ট কনসেপ্ট। ঠিক আছে, তো তার জন্য ওগুলো যাবো না। আচ্ছা, এবার একটা জিনিস পড়বো আমরা, সেটাকে আমরা বলবো হচ্ছে ওই যে কথাটা বললাম, পারমিটিভিটি। পারমিটিভিটি একটা এমন একটা প্রপার্টি একটা মিডিয়ামের, সেটা হচ্ছে, ধরে নাও ইলেকট্রিক ফোর্স যেটা দুটো চার্জের মধ্যে, একটা মিডিয়ামের মানে ধরো এখন রয়েছে কি এয়ার মিডিয়ামে, ঠিক আছে, একটা চার্জ এখানে রয়েছে, একটা চার্জ এখানে রয়েছে, এদের মধ্যে যে অ্যাট্রাকটিভ মানে ইলেকট্রিক ফোর্সেস যেগুলো কাজ করবে, তাদের যে ফোর্সটা যেই মিডিয়ামের মধ্যে কাজ করছে, ওই ফোর্সটাকে তোমরা প্রপার ওই মানে ওই ফোর্সটার ডিটারমিনেশনের জন্য এই পারমিটিভিটি প্রপার্টিটা আসছে। মানে কি, ধরে নাও একটা ভিড়, তুমি মেলায় গেছো, তুমি যেই রাস্তা দিয়ে মেলার সময় হেঁটে যাবে, ধরে নাও তোমার ভেলোসিটিটা ততটা রয়েছে, ধরে নাও তুমি মেলা দিয়েই যাচ্ছ, খুব ভিড়, তুমি যেই ভেলোসিটিটা নিয়ে এগোবে, ফাঁকা রাস্তাতে তুমি সেই ভেলোসিটি নিয়ে এগোবে না, অনেক ফাস্ট এগোতে পারবে। তার মানে কি, একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যখন একটা চার্জ বা ফোর্স কিছু কাজ করছে বা এগোচ্ছে বা কিছু, যাই কিছু হচ্ছে না, মিডিয়ামের ডেনসিটি বলো, মিডিয়ামের প্রপার্টির সাথে ওটার একটা ফিজিক্যাল প্রপার্টির লিঙ্ক থাকে। তো আমরা এই ক্ষেত্রে ওটাকে বলছি হচ্ছে কি পারমিটিভিটি। আর এপসাইলন নট যেটা লিখলাম, ই নট, ওটা হচ্ছে পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, ফাঁকা জায়গা। তো আমরা পারমিটিভিটিটা কি সেটা নিয়ে আগে কথা বলবো, আর ওটার সাথে আমরা আরেকটা যে কথা জানবো সেটাকে বলবো আমরা ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। ঠিক আছে, ডাই ইলেকট্রিক কনস্ট্যান্ট। এক সেকেন্ড দাও। আচ্ছা, আমি আজকে নেক্সট ডে থেকে আমি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট থেকেই পড়াবো। আজকে আমি এতটাই স্টপ রাখছি, কারণ কি সপ্তর্ষি আসেনি, ওই ভিডিওটা দেখুক, তারপর না হয় কন্টিনিউ করবো। কারণ কি যতটা পড়িয়েছি আমি আজকে ততটার উপরই হোমওয়ার্ক পাঠাবো, তো করে নেবে। ঠিক আছে, আজকে এতটাই থাক, আর স্টপ রেকর্ডিং।